তো আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি হচ্ছে বুড়ির ড্যাম। ফার্স্ট হয়তো আমরা করবো, আলোচনা করে নিচ্ছি ফার্স্ট কোনটা করা হবে। আপনাদের আজকে দুটো স্পট আমরা দেখতে পাবো, একটা হচ্ছে বুড়ির ডাবরি আর একটা হচ্ছে হরিখালি। বুড়ির ডাবরি এখান থেকে প্রায় আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে যেতে, ওখান থেকে আবার 1-1.5 ঘন্টা হরিখালি। তো আজকে সারাদিন আমরা আজকের এই জঙ্গলের ভিতরে সাফারি করবো। তো যেতে যেতে যদি কোনো অ্যানিমালসকে দেখতে পাই তাহলে আমাদের ভাগ্য। আর বাঘটা তো সবাই আমরা দেখতে আসি, বাঘটা দেখার সম্পূর্ণ ভাগ্যের উপর ছেড়ে দিলাম। মানে আমারও কিছু করার নেই, বোড়ালা কিছু করে আপনাদের কোনো কিছু করে যদি আমাদের দেখতে পাই না একদম 100% 80% আমি এর সঙ্গে দুজনকে দেখি, দুটো বোটকে দেখতে গেছি এর সাথে। মানে একে দেখাটা খুব এয়ার ব্যাপার, কারণ আমরা তো ডেলি এখানে তো ডিউটি করতে আসি। ডিউটি করতে আসার পর আমি বর্তমানে 2বার দেখতে গেছি, সেই অক্টোবর নভেম্বর থেকে বলছি 2বার দেখতে গেছি। মানে সবসময় যে বাঘ দেখানো সম্ভব না, মানে বাঘটা কিভাবে কোন দিকে ঘুরবে ঠিক নেই। এবার সে মতো না বাঘের সংখ্যা বেড়ে গেছে, কারণ এখানকার মানুষের সোর্স অফ ইনকাম বলতে মাছ কাঁকড়া মারা। দুটো বাঘ বলে এবার দেখাচ্ছে জাস্ট দুটো বাঘ দেখতে হিংস্র বেশি, তার ভিতরে যে অন্য কোনো বাঘ আছে সেটা কি করে বুঝবো? বা আমাদের কাউন্টিং এ সেটাই, ক্যামেরা সেটাই ধরা পড়ছে দুখানা বাঘ। তারপরে যে বাঘ আছে কি না আছে এটা কি করে বুঝবো আমাদের? কিন্তু যারা এখানকার মানুষের যে সোর্স অফ ইনকাম বলতে মাছ কাঁকড়া মারা, মধু সংগ্রহ, এই মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে এসে তারা কিন্তু অলরেডি বলেই গেছে আর কি যে না এখানে প্রচুর বাঘের পরিসংখ্যান বেড়ে গেছে। আমরা আগে এখানে বাঘ দেখতে পেতাম না, কিন্তু এখন এখানে বাচ্চা বাঘ থেকে শুরু করে বড় বাঘ দেখতে পাচ্ছি। একদম একদম মধু যারা সংগ্রহ করতে যায় তারাই তো একমাত্র, অর্থাৎ মধু সংগ্রহ করার কথা অর্থ হচ্ছে বাঘকে খোঁজা। তারা তো খুব রিস্কের ভিতরে, কারণ একটা মার্চ এপ্রিল থেকে যখন ওদেরকে একটা পারমিশন দেওয়া হয় তখন 10 থেকে 12 জনের একটা গ্রুপ দেওয়া, একটা নৌকা, তাদেরকে একটা জীবন বীমা করে দেওয়া হয় ডিপার্টমেন্ট। এই জীবন বীমা করে দেওয়ার ফলে অর্জুন এরিয়া, বাফার জোন এরিয়া করা হয়েছে আর ট্রানজাকশন, অর্থাৎ সুন্দরবনের 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রানজাকশন এরিয়া, একটা হচ্ছে বাফার জোন এরিয়া, একটা হচ্ছে কোর এরিয়া। তো আজকে আমরা যে জায়গা দিয়ে ঘুরতে পারবো বাফার জোন এরিয়া ব্যাট দিয়ে ঘুরতে পারবো। বাফার জোন এরিয়া ব্যাট দিয়ে কারা ঘুরতে পারবে? মাছের নৌকা, মাছ কাঁকড়া মারা এবং টুরিস্ট এরাই ঘুরতে পারবে। আর ট্রানজাকশন এরিয়া ব্যাট দিয়ে কাকে বলবো আমরা? গ্রাম সংলগ্ন জায়গা দিয়ে যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে ট্রানজাকশন এরিয়া। আর কোর জোন এরিয়া সেটাকে না মাছ কাঁকড়া মারা লোক, না কোনো টুরিস্ট, একমাত্র ডিসকভারি চ্যানেল এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়া আদার্স অন্য মানুষ কোনো যেতে পারবে। এই হচ্ছে আপনার কোর জোন এরিয়া। তো আজকে আমরা যেটা দিয়ে ঘুরবো বাফার জোন এরিয়া দিয়ে আমাদের ঘুরতে হবে। যাই হোক, তো সে মতো পরিস্থিতি দেখবেন এখান থেকে যে আমরা ফার্স্টে করবো যেটা হচ্ছে বুড়ির ডাবরি। বুড়ির ডাবরি করার পর ছোট্ট খাড়ি ভিত্তি যখন আমরা ঢুকবো, ঢোকার সঙ্গে সঙ্গে আপনার কার উপরে নেটওয়ার্ক থাকবে, প্রায় 1 ঘন্টা থেকে 45 মিনিট আপনাদের কার উপরে নেটওয়ার্ক থাকবে না। আমরা যখন ওয়াচ টাওয়ারে উঠবো তখন আপনাদের অলরেডি ফোনে নেটওয়ার্ক চলে আসবে এবং কারো কারো ফোনে দেখবেন দুখানা টাইম দেখা, একটা হচ্ছে বাংলাদেশ টাইম, একটা হচ্ছে ইন্ডিয়া টাইম, অর্থাৎ বাংলাদেশের ঢাকার টাইম দেখা এবং কলকাতার টাইম দেখা। তো ওখান থেকে আমরা দেখার পরে আস্তে আস্তে নেমে আমরা আরো একটা স্পটে যাবো, এটা হচ্ছে হরিখালি। ওখান থেকে 1-1.5 ঘন্টা ভিতর জঙ্গলে, সেখান থেকে ঘুরতে ঘুরতে আজকে সারাদিন আমরা ঘুরতে ঘুরতে আবার আমি যেখান থেকে ঘুরে ওখানে আমাকে নামিয়ে দেওয়ার পরে আপনারা যাচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে। এই হচ্ছে সুন্দরবনে আজকের দিনের মতো সাফারি। যাই হোক, সুন্দরবন সম্বন্ধে কোনো কিছু যদি কোর্সের আপনাদের থাকে আমাকে করবেন, আজকে সারাদিন আপনাদের সঙ্গে আছে, অসুবিধা ঠিক আছে। কোশ্চেন ব্যাংক, একদম একদম আমরা রান্না করছি রাউন্ডে। আর আমাদের ক্যামেরাম্যান পেছনে আছে, এটা রাধুনি, এটা হেলপার, আর এটা ড্রাইভার, ভাড়া করা ড্রাইভার। চিংড়ি মাছ মোটে, আরো একটা মাছ।
ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব না বাবু। আমরা দুজন আছি তো, আমাদের ভয় নেই। চলে এসেছি আমরা বুড়ির ডাবড়ি ওয়াচ টাওয়ারে, সঙ্গে আমাদের ছোট্ট টাইগার নিয়ে এসেছি। আমাদের টাইগার, এই যে আমার ছোট্ট টাইগার, টাইগারকে নিয়ে বুড়ির ডাবড়িতে টাইগার দেখতে এসেছি। আর সামনে এটা আমার বড় টাইগ্রেস, চিতা টাইগ্রেস আর টাইগার নিয়ে আমরা এসেছি বুড়ির ডাবড়ি ওয়াচ টাওয়ারে। ঝিঙাখালি থেকে আমরা উঠেছিলাম 9টাতে, এখন প্রায় 12টা বাজতে 20 মিনিট বাকি। এখন এসে পৌঁছালাম আমরা বুড়ির ডাবড়িতে। এই যে বুড়ির ডাবড়ির সামনে ওয়াচ টাওয়ারের দৃশ্য। আমি দেখি অফিসে বলে দিচ্ছি। সুন্দরী গাছ। এবার সীমিত পরিস্থিতি দেখবেন, এই সুন্দরী গাছটা হচ্ছে এমন একটা গাছ, এর উপর নিচে তাকালে এর সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না। এই সৌন্দর্যটা বিচার করা হচ্ছে কোয়ালিটিগত কারণে। এখান থেকে যদি আপনি কোনো আগজপত্র বানিয়ে রাখেন, এখান থেকে ওই গুণ কিছু ধরবে না এবং অনেকদিন টেকসই থাকবে। সুন্দরবনে একমাত্র গাছ যেটা একটু লম্বা হয়, সুন্দরবনে একমাত্র গাছ যেটা একটু মোটা হয়, এবং অন্যান্য গাছগুলো ঝাইঝাই টাইপের, অর্থাৎ সেখানে সানলাইটে পড়ে না, নিচেতে সানলাইট পড়ে না, ঝাইঝাই টাইপের। তো দেখবেন এই সুন্দরবনে সবসময় যেন আহ্বানও না, এবার ঝড়ঝামটা লেগেই আছে। তাই প্রকৃতি প্রদত্তভাবে এর পত্ররন্ধ্র হয়ে গেছে ভরা, ঠিক আছে। এবার তার প্রকৃতি প্রদত্ত পাতা নিচে একটা আশ্রয় নিয়ে নিয়েছে, মৌমাকৃতে আশ্রয় নিয়ে গেছে। তার ফলে এখান থেকে দেখবেন এটা 60% পাতার সাথে অক্সিজেন নিলেও 40% নিতে পারে না। তাই যে মূল শিকড়টা চলে গেছে না, এই মূল শিকড়টা চলে গেছে, এই মূল শিকড়টা যাওয়ার ফলে অক্সিজেনটা ওখান থেকে তুলে নিচ্ছে, পরে 40 ওখান থেকে নিচ্ছে। ও শ্বাস নেয় এখান থেকে, শ্বাস এখান থেকে ফাটাফাটা, এগুলোকে বলা হয় রন্ধ্র। এই রন্ধ্রের সাথে শ্বাস নেয়, ঠিক আছে, খুব শক্ত, একে বলে রন্ধ্র, এখান থেকে শ্বাস নেয়, তাই এর নাম হচ্ছে শ্বাসমূল। এবার সুন্দরবনে বেশিরভাগ ম্যাক্সিমাম গাছ দেখবেন 4 ফুট নিচে গিয়ে আর অক্সিজেন নিতে পারে না, তখন কি করে অক্সিজেনটা নেওয়ার জন্য উপরে গাছ তুলে দেয়, শিকড় তুলে দেয়। এবং সুন্দরবনে অন্যান্য গাছ দেখবে সমস্ত একই ধরনের গাছ। অনেকে যারা বলে স্যার আমরা যে অন্যান্য জায়গায় ঘুরে এসেছি, কানাডা বা অন্যান্য জায়গায় ঘুরে এসেছি, আমরা যে সুন্দরবনের ভিতরে গিয়ে সাফারি করি, কিন্তু আপনি এক পাও জঙ্গলের ভিতরে হাঁটতে পারবেন, কারণ এখানে শ্বাসমূল এত তীক্ষ্ণ, এখানে যদি আপনি ফেলে দেওয়া হয় তাহলে বিশেষ সরষের মতো আপনি গেঁথে যান, এত শক্ত, এত ধার, এত শক্ত। হ্যাঁ, এবার সেই জন্য সুন্দরবনে কাউকে আমরা বলি না যে আপনারা জঙ্গলের ভিতরে সাফারি করতে পারবেন, যতটা সাফারি করতে হয় আমাদের বোটে করে সাফারি করতে হবে। যাই হোক, তো এইটা হচ্ছে সুন্দরী, দেখুন মৌমাকৃতি ভাবও চলে এসছে। এবার দেখবেন এই সুন্দরবনটার নাম নিয়ে অনেকগুলো লেখক কিন্তু অনেকভাবে বলে গেছেন। কেউ বলছে সমুদ্রের কাছে যে বন, তার থেকে সুন্দরবনটা এসছে। এই গাছটা কাটলে সিঁদুরের মতো রং লাল হয়, এই সিঁদুরের রং থেকে সুন্দরবনটা নাম এসছে সুন্দর। আরও একটা ব্যাপার যেটা, এখান থেকে আদি প্রাচীন যুগে এখানে আদিবাসী সম্প্রদায় বাস করতো, তারা বলতো চন্দ্র বাঁধে, তার থেকে সুন্দরবনটা চলে এসছে। তা সচরাচর আমরা যেটা যাচ্ছি, সুন্দরবনটা সুন্দরী গাছের জন্য বিখ্যাত। বিশেষ করে মার্চ এপ্রিল মাসে এখানে যখন সুন্দরী গাছের যখন লাল লাল ফুল ফুটবে, তখন সবুজের মাঝে যে লালের যে প্রকৃতি শোভাটা দেখলে আপনি দূর থেকে বুঝতে পারেন কেউ সুন্দরী, হ্যাঁ, সাজে সজ্জিত হয়ে আছে। তখন কিন্তু লাল লাল চারিদিকে ফুলটা ফুটবে, তা দেখে হয়তো সুন্দরবন এখন না মার্চে ফুলে দিচ্ছে। এগুলো ওর একটা পরজীবী উদ্ভিদ, পরজীবী। এর পাতাটা আলাদা, এর পাতাটা আলাদা, কিন্তু এর মার্চ এপ্রিল দিকে প্রচুর পরিমাণে ফুলে ফুটবে, তখন টোটালি মনে হচ্ছে কে চুনি বাল্ব লাগিয়ে রেখেছে, ছোট ছোট লাল লাল চুনি বাল্ব লাগিয়ে, তাই দেখে হয়তো সুন্দরবনের সৌন্দর্য আছে। যাই হোক, এবার আমরা একটু দর্শন করবো মায়ের মন্দিরটা। বনবিবি মায়ের
এই হচ্ছে যিনি আমাদের জঙ্গলে দেবী অর্থাৎ অধিষ্ঠিত লোকাল দেবী যাকে আমরা বলছি, এই হচ্ছে বনদেবী। একে আমরা খুব ভক্তি করে, গ্রামের মানুষ খুব ভক্তি করে তাকে পূজা করে। জঙ্গলে আসতে গেলে বিশেষ করে গ্রামের মানুষ সোর্স অফ ইনকাম বলতে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করা। এই মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে আসতে গেলে ফার্স্টে কিন্তু এনাকে স্মরণ করে আসে এবং খুব জাগ্রত হবে। এনাকে যদি সঠিকভাবে ডাকা যায় জঙ্গলের ভিতরে তাকে নিশ্চয়ই পাওয়া যায়। তো এর একটা বিরাট বড় কাহিনী আছে। কেউ বলে দুঃখে যাত্রাপালা, কেউ বলে বনবী যাত্রাপালা। বিশেষ করে পৌষ সংক্রান্তির দিনে এই যাত্রাপালাটা অনুষ্ঠিত হয় আমাদের গ্রামেতে। সন্ধ্যে থেকে সারা রাত ব্যাপী এই যাত্রাটা আমার গ্রামের মানুষ সবাই ভক্তি করে শোনে আর কি। তো এই যে আমরা যাকে দেখতে পাচ্ছি উনি হচ্ছে মা বনদেবী, জঙ্গলের দেবী। আর তার পাশে গদা হাতে করে যিনি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে তার ভাই শাহজঙ্গলি। আর যে শাহজঙ্গলি, আর যে বাঘ হিসেবে বর্তমান আছে উনি হচ্ছে দক্ষিণ রায়। আর যে 8 বছর শিশু অর্থাৎ মায়ের নিচে দাঁড়িয়ে আছে ওখানটা হচ্ছে দুঃখে। আর যে ওখানে আমি দেখতে পাচ্ছি ওখানে ধনা চাচা। এর একটা বিরাট বড় কাহিনী আছে, সেই কাহিনীটা অলরেডি এখানে মানুষরা কিন্তু ভক্তি করে শোনে। মুসলিম এর এক বিরাট বড় কাহিনী যে মুসলিম কেন আসলো বা কি করে আসলো সেটা যদি পৌষ সংক্রান্তি ওটা জানা যায় বা বলা যায় তাহলে খুব ভালোভাবে জানা যায় আর কি। যাই হোক, তো এর একটা কাহিনী যেমন ছোট্ট করে বলি। এই টোটাল জঙ্গলটাকে রাজত্ব করতো দক্ষিণ রায় অর্থাৎ বাঘ, পুরো জঙ্গলটাকে রাজত্ব করতো। তো এই জঙ্গলটাকে রাজত্ব করা প্রচুর মানুষকে যখন আহত করছিল, মেরে দিচ্ছিল, তখন এই মা বনদেবী আর শাহজঙ্গল অলরেডি তারা খুব ছোটবেলার থেকে জঙ্গলের ভিতরে এসে মানুষ হয়ে যায়। তার বাবা ইব্রাহিম তাকে মাকে এখানে ছেড়ে দিয়ে যায়, এখানে বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসব হওয়ার পরে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তারপরে এই হরিণ বাঁদর এদেরকে মানুষ করে, দুধ খাইয়ে মানুষ করে। এবার একদিন তারা মক্কা মদিনে চলে যায়। মক্কা মদিনে চলে যাওয়ার পরে সেখান থেকে দেখতে পারদর্শী হয়ে চলে আসে। তখন অলরেডি দুঃখীরাম অর্থাৎ এই যে গাজী সাহেব, এই গাজী সাহেব কিন্তু অলরেডি ওকে জঙ্গলে নিয়ে আসে, এই দুঃখীরামকে জঙ্গলে নিয়ে আসে। তখন কিন্তু মোম মধু কোথাও পাচ্ছিল না। তখন এই দক্ষিণের স্বপ্ন দেখিয়েছিল যদি কেদোখালি টেকে যাস সেখানে গেলে তুই মোম মধু তোকে ভরিয়ে দেবো, কিন্তু একটা শর্তটা কি, ওই বাচ্চা ছেলেটাকে আমি খাবো। অর্থাৎ দক্ষিণে বললো ওই বাচ্চা ছেলেকে আমি খাবো, খেলে তবে তোকে মোম মধু দেবো। তো মধু নেওয়ার দরকার নেই। তখনকার সময় মধুর অত দাম ছিল, মোমের দাম ছিল। তো সেই কেদোখালির থেকে যে জায়গাটা মধু ফেলা হয়েছিল, মানে ফেলে দিয়েছিল সেখানটাতে, এখন সেই জায়গার জলটা কিন্তু এখন মিষ্টি, 3-4 রকম কালার আছে, সেখানে জলটা অনেক মিষ্টি সেই জলটা। তো সে যাই হোক, তো যখন এরকম একটা পরিস্থিতি ওখানে চলে যায়, যাওয়ার পরে অলরেডি কিন্তু যখন খেতে আসে তখন শাহজঙ্গলি আসে। শাহজঙ্গলি এসে যুদ্ধ করার পরে এই দক্ষিণে হেরে যায়। হেরে যাওয়ার পরে একেবারে সুন্দরবন থেকে বিতাড়িত করছিল। কিন্তু ও যখন নতস্কের মা, যদি এই 18 ভাটির দেশ বলা হয় এটাকে আমাদের, এই 18 ভাটির দেশে যদি কেউ জঙ্গলে গিয়ে তোমার নাম স্মরণ করে তাহলে আমি তাকে খাবো না, এই হচ্ছে প্রতিশ্রুতি দিয়ে বর্তমান তাকে ওইভাবে মা বনদেবী বাহন হিসেবে বর্তমান রাখা হয়েছে। আর এই বাচ্চা ছেলেটাকে একটা কুমিরে পিঠে করে গ্রামেটি দিয়ে দেওয়া হলো। সেই ধনা চাচার মেয়ের সঙ্গে বিয়ে হলো, হওয়ার পরে সেখান থেকে আমাদের লোকাল দেবীটাকে সেখান থেকে প্রচার হয়ে গেল। এই হচ্ছে বনদেবীর একটা সারা বিষয় মোটামুটি বললাম আপনাদের। এইবার আস্তে আস্তে আমরা জঙ্গলের ভিতরে চলি। কিন্তু এখানে তো বনদেবী লেখা আছে, ওখানে বনবিবি লেখা আছে। স্নান করার সময় তো স্নান করা নিষেধ বলেছে। করলাম না, ভাবছিলাম করবো। 3-4 দিন তো স্নান না করলে তো ভালো। এখানে বাঘ গন্ধটা চিনতে পারে না, মানে আমি ভাবছিলাম একটু করবো, তা লেখাটা দেখে আর করবো না, থাক। সেটাই আটকে দিলাম। ডলফিন দেখা গেছে। হ্যাঁ हाँ। नन्ही सी चाल में पंखों सी बात है, बादल पे है कदम इनके, ख्वाबों की चाक पे हिरनों से दौड़ते, चंचल ये कब कहाँ ठहरे, सौंधी सौंधी खाक सी बर्फियों की फाक सी, नाजुक और मीठी है ये मुस्कुराहटे। চাল তৈরি হতো। আচ্ছা, এর কথা বলছেন তো, চাল তৈরি হতো না, কথা আপনি বলছেন না, যেটা দিয়ে মারা হতো আর সবাই ইয়ে করতো। হ্যাঁ, একদম এই সেই গাছ না, এই শক্ত দুধে সুচালক ছুঁড়ে মারতো। थोड़े सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की आँच दो ना जरा, दिल को भी अब खोलने दो, खुल के बातें बोलने दो, महकी महकी आस दो ना जरा। এই শামুকগুলো কিন্তু চলছে, কিন্তু সবই কিন্তু লাল কাঁকড়া তো ফিল্টার অলরেডি আছে। এই যে বাঘ হেঁটে গেছে, এখান থেকে অলরেডি এসে এখান থেকে বেরিয়ে গেছে আর কি।
অত বড় পারমিশন দেয় না। আমি বলছিলাম যে শ্বাস উল্টে হয়ে আছে, মানে এখানে যদি আপনাকে ছুঁড়ে ফেলা হয় তাহলে কিন্তু বিশ্বের সরাসরি গেঁথে যাবেন, কিন্তু ওগুলো কিন্তু প্রচুর করে শক্ত হয়, প্রচুর শক্ত। এইরকম টোটাল সুন্দরবনে কিন্তু শ্বাসমূল ঠেসমূল দিয়ে ঘেরা, এগুলো আমরা দেখতে পাচ্ছি না, এগুলো শ্বাসমূল। এই শ্বাসমূল এত তীক্ষ্ণ হয়, এই তীক্ষ্ণ হওয়ার ফলে এখান থেকে যদি বিশেষ করে বাঘ যখন হয়, বাঘ যখন মানুষকে টেনে নিয়ে যায় তখন কিন্তু এর উপরে টেনে নিয়ে যায়, তখন কিন্তু মানুষটা তখন হাম মারা এখানে হয়ে যায়। এবং আমাদের সেই মানুষটাকে ফিরিয়ে আনতে গেলে সেই নিশানা, রক্তের নিশানা ধরে যেতে হয়, বা শ্বাসমূলের গায়ে যে ছোট ছোট মাংসের টুকরো কিংবা তাদের কাপড় ছোঁয়া বা প্যান্ট ছোঁয়া, যেটাকে সেই নিশানা করে আমাদের জঙ্গলের ভিতরে গিয়ে তাকে সে লাঠিয়ে ফিরে আনবে। তো কথিত আছে যেটা এখান থেকে গ্রামের মানুষ থেকে জানা যে বাবা যতটা সুন্দরবনে বাঘ যতটা ধরা সহজ, সব থেকে কঠিন যেটা হচ্ছে এখান থেকে মানুষ যখন শ্বাসমূলের মধ্যে বাঘ টেনে নেয়, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, আদার্স অন্য কিছু। আজ সুন্দরবন পর্ব এখানেই শেষ করছি। বুড়ির ডাবড়ির বাকি অংশ থাকছে পরের বার। আসলে একবারে সবটা আপলোড করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর কেটে কুটে ভিডিও ছোট করলে অনেক ইনফরমেশনই আপনাদের দেওয়া হবে না, তাই অল্প অল্প করে সবটাই আপলোড করব। আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।